আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি যে প্রথমটা কি বলতেছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা হয় কেন, ব্যাখ্যা করো। তো দেখো, সাধারণ পরিষদ বলতে বুঝতে হবে যে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য কারা। তো এখন পর্যন্ত জাতিসংঘে যে কতটি দেশ আছে, প্রায় 195টি অথবা 196টি দেশ আছে। তো 195টি ও 196টি দেশ নিয়ে এই জাতিসংঘের কি সাধারণ পরিষভা গঠিত হয়েছে। বলতেছে 5টি প্রধান অঙ্গ আর একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি প্রধান অঙ্গের একটি হচ্ছে কি সাধারণ পরিষদ। বিতর্ক সভা বলতে এই সাধারণ পরিষদকে বোঝায়। আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে এই পরিষদ বা দেখো সাধারণ পরিষদ বা বিতর্ক সভা গঠিত হয়েছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে লিগ অফ নেশনস বলতে কি বোঝায়। তো দেখো, যে লিগ অফ নেশন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে 10ই জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি হচ্ছে কি লিগ অফ নেশনস। তো পরবর্তী দেখো, এই যে সাংগঠনিক দুর্বলতার কারণে এই লিগ অফ নেশনস কি হয়েছিল, নষ্ট হয়ে গেছিল। তো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পরে 1945 সালে জাতিসংঘ গঠন করা হয়েছিল। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, যে জাতিসংঘের প্রথম উদ্দেশ্যটি ব্যাখ্যা করো। তো জাতিসংঘের প্রথম উদ্দেশ্যটি হলো শান্তিভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। তো এটা হচ্ছে কি জাতিসংঘের প্রধান একটি উদ্দেশ্য, শান্তিভঙ্গের হুমকি থেকে রক্ষা করবে, তারপরে আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। মূলত বিশ্ব শান্তি নিশ্চিত করা হচ্ছে কি জাতিসংঘের প্রথম উদ্দেশ্য। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখো, যে আন্তর্জাতিক আদালত কিভাবে বিভিন্ন দেশের বিবাদ মীমাংসা করে, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের বিবাদ মীমাংসার নিরপেক্ষতার ভূমিকায় অবতীর্ণ হয়। কি বলতেছে, নিরপেক্ষতার ভূমিকায় অবতীর্ণ হয়। মধ্যস্থতার মাধ্যমে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আহ্বান করে। তো উভয়ের যৌক্তিক দাবি উপস্থাপনের পর কি দেখো, উপস্থাপনের পর আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রায় প্রদান করে, যা দেশগুলো মানতে কি থাকে, বাধ্য থাকে। ঠিক আছে, এরপর 6 নম্বর কোশ্চেনটা, যে সিডো সনদের, দেখো সিডো সনদ কি, ব্যাখ্যা করো। তো বলতেছে সিডো সনদ কি, যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘ যে নীতি প্রণয়ন করেছে তাই হচ্ছে কি সিডো সনদ নামে পরিচিত। সিডো সনদটি নারীর অধিকার সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ দলিল। কি বলতেছে, সিডো সনদটি নারীর অধিকার সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ দলিল, যা বিভিন্ন সময়ে নারীর প্রতি বৈষম্য নিরসনে গ্রহণকৃত বিভিন্ন ইস্যুকে সমন্বিত করে। এরপরে 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক এটি গৃহীত হয় এবং 1981 সালে 20টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়। বাংলাদেশ সহ মোট 132টি দেশ এই সনদটি কি করেছে, সমর্থন করেছে। আচ্ছা, এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখো, যে নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডো সনদের কি ভূমিকা। আচ্ছা, তো নারী ও পুরুষের সমতা নীতি, নারীর মানবাধিকার, নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব, নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বৈষম্য নিরসনে সিডো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বিভিন্ন দেশে দেখো নারীর অধিকার আইনগত বলবৎ থাকলেও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর অধিকার কি খর্ব করার মাধ্যমে বিভিন্ন বৈষম্য করা হয়। তো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডো সনদ। তো সিডো সনদের এখানে পূর্ণরূপে দিয়ে দিছে। এরপর বলতেছে দেখো, যে সিডো সনদ 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি কি গৃহীত হয়েছিল। এরপর 1981 সালে এটি কি কার্যকর হয়। এটি নারীর অধিকারের একটি কি পূর্ণাঙ্গ দলিল। এতে মোট 30টি ধারায় 16টিতে নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করা হয়েছে এবং পরের 14টিতে কি বৈষম্য কিভাবে বিলোপ করা যায় সেটা বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও সিডো সনদ নারী নির্যাতন প্রতিরোধ, নারী দিবস সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কি কাজ করে থাকে। আচ্ছা, এরপর 8 নম্বর কোশ্চেনটা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা ব্যাখ্যা করো। তো আমরা জানি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনী প্রেরণের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাপক অবদান রাখছে। তো বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের 136তম দেশ হিসেবে কি সদস্য লাভ করেছিল। আচ্ছা, এরপরে 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে আসছে। তো দেখো, এরপরে যে 2025 সাল পর্যন্ত 63টি মিশনে বাংলাদেশ প্রায় 1,94,856 জন শান্তিরক্ষী কাজ করেছে। তো বাংলাদেশ এ পর্যন্ত 2 বার জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কি মনোনীত হয়েছে। দেখো, এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মূলত হচ্ছে কি একটি আঞ্চলিক ভিত্তিতে কি নির্বাচিত হয় 2 বছরের জন্য। ঠিক আছে, এরপর যা সংস্থায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা বোঝায়। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওন এবং আইভরি কোস্টের সহিংসতায় নিরসনে অবদান রেখেছে। বাংলাদেশ কি সুনাম অর্জন করেছে। দেখো, এই জাতিসংঘের
কি বলতেছি, জাতিসংঘে বাংলাদেশ কি অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও কি আমাদের এই যে সেনা দিয়ে সবচেয়ে কি বেশি মানে সাহায্য করে। আচ্ছা, এরপরে ৯ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ৯ নম্বরটা যে জাতিসংঘের কর্মকাণ্ডে বাংলাদেশের কিভাবে অবদান রাখছে। তো জাতিসংঘের কর্মকাণ্ডে বাংলাদেশ নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতিসংঘ বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশে সৈন্যরা দেখো যে সৈন্যরোপ করে প্রাণ উৎসর্গ করে যে কি সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখছেন। এছাড়াও জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশের এই বিশ্ব সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা কি পালন করছে। আচ্ছা, এরপরে ১০ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ১০ নম্বরটা হচ্ছে কি জাতিসংঘে দেখো জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা কি গৌরবজনক ব্যাখ্যা করতে বলতেছে। তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। তো মূলত জাতিসংঘ কিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে? শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আর জাতিসংঘের শান্তি মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে বিশ্বের প্রায় ৪৩টি দেশে বাংলাদেশের প্রায় ১,৯৪,৮৫৬ জন সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে যাচ্ছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে কি গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, সেখানে বাংলাদেশের সৈন্যরা পেয়েছে কি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। দেখো, শ্রদ্ধা হিসেবে কি পেয়েছে? সিয়েরা পেয়েছে বাংলা হচ্ছে কি দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। দেখো, সিয়েরা কি পেয়েছে? বাংলা হচ্ছে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেছে এবং আইভরি কোস্টের অন্যতম একটা ব্যস্ত সড়কের নাম রাখা হয়েছে কি বাংলাদেশ সড়ক। আচ্ছা, এরপর ১১ নম্বর কোশ্চেনটা যে টেকসই উন্নয়ন অভিষ্ট হিসেবে জেন্ডার সমতা ধারণাটি কি ব্যাখ্যা করতে বলতেছেন। কি টেকসই উন্নয়ন অভিষ্ট হিসেবে জেন্ডার সমতা ধারণাটি ব্যাখ্যা করো। যে টেকসই উন্নয়ন অভিষ্ট ৫ নং অভিষ্টটি হলো জেন্ডার সমতা। তো জেন্ডার সমতা হলো নারী পুরুষ নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পদ সুযোগ সুরক্ষা লাভ করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সমান অধিকারকে বোঝায়, যা অভিষ্টের বিভিন্ন সূচকের মাধ্যমে কি সুনিশ্চিত ব্যাখ্যা করা হবে। আচ্ছা, কি বলতেছে? যা অভিষ্টের বিভিন্ন সূচকের মাধ্যমে সুনিশ্চিত ব্যাখ্যা করা হবে। তো আমরা কি বলতেছি? টেকসই উন্নয়নের অভিষ্ট জেন্ডার সমতাটি কি যে নারী পুরুষ কি করবে? যে উভয়ে কি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি যে এই নবম অধ্যায়ের আমাদের যে অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।